নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা কয়েক বছর আগে করোনা বা কোভিড মহামারী নিয়ে যে ভয়ঙ্কর বিভীষিকাময় সময় পেরিয়ে এসেছি, সেই রেস কাটতে না কাটতেই আরও একবার আমাদের মাথার উপরে একটা ভয়ঙ্কর আতঙ্ক এসে তৈরি হয়েছে। কোভিডের মতনই আরও একটি ভাইরাস, যা হলো এমপক্স ভাইরাস। সেই ভাইরাস নাকি অতিমারী রূপ ধারণ করতে চলেছে এবং আমাদের জীবনে আবার নাকি কোভিডের বিভীষিকা ফিরে আসতে চলেছে। সেরকম কিন্তু সিচুয়েশন তৈরি হতে চলেছে সারা বিশ্বজুড়ে। সেই নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সকলের জানা উচিত। আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, মিসেলেনিয়াসের মেন্সের জন্য ইম্পর্টেন্স এবং প্রত্যেকটি মানুষের কিন্তু জানা উচিত। আজকের আমাদের ভিডিও টপিক হলো এমপক্স ভাইরাস কোয়ারেন্টাইন গাইডলাইন ইন বেঙ্গালুরু এয়ারপোর্ট। অর্থাৎ বেঙ্গালুরু এয়ারপোর্টে এই এমপক্স ভাইরাসকে আটকানোর জন্য কিন্তু কোয়ারেন্টাইনের গাইডলাইন জারি করা হয়েছে। তাই কিন্তু আমরা দেখে নেব। এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক বিদ্বেষের বিষয় অন্তর্ভুক্ত হয়নি। তবু যদি কারো এই ভিডিওটিকে বিতর্কিত মনে হয়, সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এমপক্সের আতঙ্ক কি, যে ভারতে এই এমপক্স নিয়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বলা হচ্ছে নাকি করোনা বা কোভিডের মতনই নতুন অতিমারি বা মহামারী হতে চলেছে এই এমপক্স। হয়তো আবার সারা ভারত জুড়ে কোভিডের মতো লকডাউন জারি হতে পারে এবং আমাদের সেই কালো দিন, আমাদের সেই বিভীষিকাময় দিন আবার ফিরে আসতে পারে। আর সেই নিয়েই কিন্তু ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে কোভিডের মতো এমপক্সকে আটকাতে গাইডলাইন জারি করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি বিদেশ থেকে আসছে, তাদের জন্য কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে এই বেঙ্গালুরু এয়ারপোর্টে। কি বিষয়টি আমরা দেখে নেব। ভয়ঙ্কর এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর আফ্রিকার যে সমস্ত দেশগুলি আছে। সবথেকে খারাপ অবস্থা হচ্ছে কঙ্গো আর কঙ্গোর পার্শ্ববর্তী দেশে। এমনকি অতিমারি বা মহামারীর মতো সিচুয়েশন তৈরি হয়েছে আফ্রিকা সহ আমেরিকা আর ইউরোপে। এমনকি এশিয়া মহাদেশেও কিন্তু এই ভয়ঙ্কর এমপক্সের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও কিন্তু এই এমপক্সের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এমনকি আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রথম এমপক্স আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। এই খোঁজ পাওয়া গেছে দিল্লিতে, যিনি রিসেন্টলি আফ্রিকান কান্ট্রি থেকে ভারতবর্ষে এসেছেন। সেই নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে ভারত সরকার। অন্যদিকে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই এমপক্সকে কোভিডের মতনই গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে। আর তার ফলেই কিন্তু ভারত সরকার একটু বিচলিত হয়ে গেছে এবং তারা কিন্তু নতুন করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সেক্রেটারি অপূর্ব চন্দা তিনি একটি হেলথ অ্যাডভাইজারি জারি করেছেন। সেই হেলথ অ্যাডভাইজারিতে প্রধান যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে ভারতবর্ষের সমস্ত বিমানবন্দর এবং সি পোর্টে টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত ব্যক্তি এই সময় বিদেশ থেকে আসছে, তাদের অবশ্যই টেস্টিং করা হবে সমস্ত এয়ারপোর্ট আর সিপোর্টগুলিতে। আর তারপরেই কিন্তু বেঙ্গালোরের কাম্পুগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একাধিক টেস্টিং কিয়স্ক তৈরি করা হয়েছে, যেখানে যে সমস্ত ব্যক্তি বিদেশ থেকে আসছে, বিশেষ করে যে সমস্ত ব্যক্তি আফ্রিকান কান্ট্রি থেকে আসছে বা যে সমস্ত দেশে এই এমপক্স ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেই দেশ থেকে আসছে, সেই ব্যক্তিকে অবশ্যই কিন্তু টেস্ট করা হচ্ছে। তার সাথে তাদের হিস্ট্রি জানা হচ্ছে, তারা রিসেন্ট টাইমে কোনো এমপক্স আক্রান্ত ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্টে গিয়েছিল কিনা, কিংবা তাদের শরীরে কোনো সিমটমস আছে কিনা। তারা এরকম বিষয় যদি ধরা পড়ে, তাহলে অবশ্যই সেই ব্যক্তিগুলিকে 21 দিনের জন্য কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য এই গাইডলাইন জারি করা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি এয়ারপোর্টে কিন্তু এখন হাই অ্যালার্ট জারি আছে, যাতে এই কোভিডের মতো যে খারাপ সিচুয়েশান আমাদের দেশে তৈরি হয়েছিল অতিমারির কারণে, আর সেই থেকেই শিক্ষা নিয়ে এই যে এমপক্স অতিমারি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, তাই এমপক্সে যাতে ভারতবর্ষের ব্যাপকতা বা ক্ষয়ক্ষতি অনেক কম হয়, তার জন্যই কিন্তু কেন্দ্র সরকার এই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা দেখে নেব
এই এমপক্স নিয়ে, এমপক্স ভাইরাস নিয়ে। এমপক্স, এম হচ্ছে মাঙ্কি পক্স, অর্থাৎ বাঁদরের পক্স যে ভাইরাস সে হচ্ছে মাঙ্কি পক্স। এই এমপক্স হচ্ছে স্মল পক্সের মতনই একটি ভাইরাস, যেটি হচ্ছে জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস কি, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জুনোটিক ভাইরাস হচ্ছে যে সমস্ত ভাইরাস যে পশুদের দেহ থেকে মানুষের দেহে ছড়ায়, সেটা হচ্ছে জুনোটিক ভাইরাস। এমপক্সও কিন্তু একটি জুনোটিক ভাইরাস। বুঝতে পারছি যে প্রথমে বাঁদরের দেহ থেকে কিন্তু মানুষের দেহে এই রোগ ছড়িয়েছিল। আর সবথেকে বড় কথা, এই রোগ কিন্তু হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে যায় বা ব্যাপক সংক্রামক এই রোগ। প্রথম এমপক্সের জীবাণুর খোঁজ কোথায় পাওয়া গেছিল? প্রথম এমপক্সের জীবাণুর খোঁজ পাওয়া গেছিল 1958 সালে ডেনমার্কের একটি রিসার্চ ল্যাবে। এই ল্যাবের মধ্যে ছিল একটি বানর, সেই বানরের শরীরে পরীক্ষা করতে গিয়ে কিন্তু এই নতুন ভাইরাসের খোঁজ পাওয়া গেছিল। আর সেই থেকে যেহেতু বাঁদরের শরীরে প্রথম পাওয়া গেছিল, তাই এর নামকরণ করা হয়েছে এমপক্স, অর্থাৎ মাঙ্কি পক্স। এখন এই মাঙ্কি পক্স কবে প্রথম মানুষের শরীরে পাওয়া গেছিল? মাঙ্কি পক্স প্রথম মানব শরীরে পাওয়া গেছিল 1970 সালে কঙ্গোতে। কঙ্গোর এক ব্যক্তির শরীরে কিন্তু এই রোগের জীবাণু পাওয়া গেছিল। আর তারপর থেকে বিভিন্ন সময়ে কিন্তু এই কঙ্গো বা আফ্রিকান যে সমস্ত দেশগুলি আছে, সেই দেশগুলিতে এপিডেমিক হিসাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মাঙ্কি পক্স। কিন্তু এই মাঙ্কি পক্সের নতুন দুটো যে স্টেন, একটা হচ্ছে ক্লেড 1 আর ক্লেড 2, এগুলি কিন্তু হাইলি কন্টাজিয়াস এবং এটি গোটা বিশ্বজুড়ে এপিডেমিক থেকে যে প্যান্ডেমিক ঘটাতে পারে তারই কিন্তু সম্ভাবনা দেখছে বড় বড় বিশেষজ্ঞরা। আর সবথেকে বড় চিন্তার বিষয় যে হু এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে। মনে রাখতে হবে 2019 সালের যে ডিসেম্বর, সে ডিসেম্বরে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিডকে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছিল। কিন্তু ভারত সহ বিভিন্ন দেশগুলি কিন্তু তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আর গুরুত্ব দেয়নি বলেই তার ফলস্বরূপ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সারা বিশ্ব জুড়ে, এমনকি ভারতে তার ব্যাপক প্রভাব পড়েছিল। আর এই যে হু সে গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে, সেই থেকে কিন্তু আমাদের বুকে ভয় বাসা বাঁধছে। হয়তো আবার আমরা কোভিডের মতো সেই কালো দিন ফিরে আসার জন্য অপেক্ষা করছি। এখন এই যে এমপক্স কীভাবে ছড়ায়, এর ট্রান্সমিশন কীভাবে হয়? মেনলি বললাম যে পশু অর্থাৎ বানর বা বানর জাতীয় প্রাণীদের থেকে মানব শরীরে এই রোগ কিন্তু ছড়ায়। তাছাড়া যে এফেক্টেড ব্যক্তি অর্থাৎ এমপক্স আক্রান্ত কোনো ব্যক্তির থেকেও কিন্তু অন্য ব্যক্তির শরীরে এই রোগ ছড়ায় বা এই ভাইরাস ছড়ায়। মনে রাখতে হবে এই ভাইরাস কিন্তু কোভিডের মতো এই বাতাসের মাধ্যমে অতটা ছড়ায় না। অর্থাৎ এই এমপক্স কিন্তু ছড়ায় ডাইরেক্ট টাচ হলে বা কন্ট্যাক্ট হলে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি যদি আমাদের ছোঁয়া লাগে বা স্পর্শ লাগে তবেই কিন্তু এই ভাইরাস ছড়ায়। অর্থাৎ তার শরীরে স্পর্শ করলে, তাকে আলিঙ্গন করলে বা হাগ করলে, তার সাথে হ্যান্ডশেক করলে, কিস করলে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করলে বা খেলাধুলা করলে কিন্তু এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। তার সাথে যে ব্যক্তি এই এমপক্সে আক্রান্ত হয়েছে তার পোশাক, তার বিছানা, তার জিনিসপত্র, তার খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে। তার সাথে আক্রান্ত ব্যক্তির শরীরের যে বডি ফ্লুইড অর্থাৎ শরীরের যে রস, তার মাধ্যমে কিন্তু এই রোগ ছড়াতে পারে। যেমন ব্লাডের মাধ্যমে, লালারসের মাধ্যমে বা থুতুর মাধ্যমে ছড়াতে পারে, ঘামের মাধ্যমে ছড়াতে পারে, সিমেন্স, অন্যদিকে যে ভ্যাজাইনাল ফ্লুইড আছে তার মাধ্যমে ছড়াতে পারে, এমনকি চোখের জলের মাধ্যমে ছড়াতে পারে, এমনকি ইউরিন বা স্টুলের মাধ্যমে কিন্তু এই ভাইরাস সহজেই ছড়িয়ে যেতে পারে। যেহেতু এই ভাইরাসের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বা ব্যাপক সংক্রামক, তাই কিন্তু এই ভাইরাস নিয়ে আমাদের ব্যাপক চিন্তা মাথাচাড়া দিচ্ছে। এখন এই ভাইরাসের সিমটমস কী আছে? মেনলি বলেছি এমপক্স অর্থাৎ পক্স। আর আমরা জানি পক্স হলে আমাদের শরীরে কী হয়? গুটি গুটি পক্স দেখা যায়। তাই এমপক্সে আক্রান্ত হলেও মানব শরীরের সারা দেহে কিন্তু স্ক্রিনের উপরে এরকম গুটি গুটি পক্স আমরা দেখতে পাই। অন্যদিকে আর কি, এই ভাইরাসে আক্রান্ত হলে যে জ্বর হবে, তার সাথে যন্ত্রণা হবে, মাথা যন্ত্রণা হবে, ঠান্ডার যে প্রকোপ দেখা যেতে পারে, শ্বাসকষ্ট হবে, বমি বমি ভাব হবে, ক্লান্তি থাকবে শরীরে, অন্যদিকে ফ্যাটিক বা বিষাদ থাকবে শরীরে। এখন এই ভাইরাসের টেস্ট কী করে হবে? কোভিডের মতনই এই ভাইরাস সম্পূর্ণভাবে নিশ্চিত
টেস্ট হবে আরটিপিসিআর টেস্ট, অর্থাৎ রিয়েল টাইম পলিমার চেন রিয়াকশন। এই টেস্ট করলে কিন্তু একবারে সঠিকভাবে বা নিশ্চিতভাবে জানা যাবে যে এই ব্যক্তির শরীরে এমপক্স আছে। এখন এর ট্রিটমেন্ট কী আছে? যদি আর্লি স্টেজে ধরা পড়ে তবেই কিন্তু এর ট্রিটমেন্ট হবে, তবেই কিন্তু রুগী বাঁচবে, তাছাড়া কিন্তু রুগী বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো সিমটমস থাকে না, অর্থাৎ অ্যাসিমটোমেটিক থাকে। আর অ্যাসিমটোমেটিক থাকার পরেই প্রায় 14 দিন 15 দিন বাদে এই রোগের সিমটমস দেখা যায়। আর তারপরে চিকিৎসা করাতে গেলে কিন্তু চিকিৎসায় খুব একটা বেশি কাজ হয় না। যদি আর্লি স্টেজে ধরা পড়ে তবেই কিন্তু ডাক্তারবাবুরা বা চিকিৎসকরা যে অ্যান্টিবায়োটিক কিংবা প্যারাসিটামল, সেললাইন বা একাধিক বিষয়ে ওষুধের ব্যবস্থা করে রুগীকে সারিয়ে তোলার চেষ্টা করেন। এখন এই ভাইরাস আটকাতে কি কোনো ভ্যাকসিন আছে? হিসাব মতো এই মুহূর্তে এমপক্সের জন্য কোনো ভ্যাকসিন নেই, তবে যুদ্ধকালীন তৎপরতাতে এই রোগ বা এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি চলছে। কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমেরিকার একটি ভ্যাকসিন সেটিকে যুদ্ধকালীন সিচুয়েশনে বা এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু সেটিকে অ্যাপ্রুভ করেছে। সেই ভ্যাকসিনটির নাম হচ্ছে MVA-BN ভ্যাকসিন। এই MVA-BN ভ্যাকসিন অ্যাকচুয়ালি কিন্তু এটা স্মল পক্সের ভ্যাকসিন, কিন্তু দেখা গেছে যে এই স্মল পক্সের ভ্যাকসিনও কিন্তু এই এমপক্সের ক্ষেত্রে ব্যাপক কার্যকরী। তাই এই এমার্জেন্সি সিচুয়েশনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটিকে ছাড়পত্র দিয়েছে। আর এটি কিন্তু আমেরিকার ভ্যাকসিন। বাকি দেশগুলিতে এখনও ভ্যাকসিনের তৈরির কাজ চলছে, কোনো ভ্যাকসিন কিন্তু সামনে আসেনি। ভারতবর্ষে এরকম কিন্তু কোনো ভ্যাকসিনের কথা এখনও শোনা যাচ্ছে না। এখন এমপক্স থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি প্রিভেনশন নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভেনশন। মেনলি কী করতে হবে, যে এই মুহূর্তে যেহেতু এমপক্সের বারবারন্ত ব্যাপক বেড়ে গেছে সারা পৃথিবী জুড়ে, তাই সবথেকে কী করতে হবে, যে বানর বা বানর জাতীয় প্রাণীদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আমরা অভয়ারণ্যে কাজ করি বা আমরা ন্যাশনাল পার্কে বা জঙ্গলে কাজ করি বা যে জায়গায় বানর থাকে, অনেক গ্রামের দিকে বানর থাকে, সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এমনকি যারা চিড়িয়াখানাতে কাজ করে তাদেরকেও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বানরের কাছাকাছি গেলে অবশ্যই তোমাকে যে প্রিভেনশন নিতে হবে বা প্রোটেকশন নিতে হবে, সে হেলমেট, ফেস শিল্ড কিংবা যে গ্লাভস, মাস্ক, এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যদিকে এই মুহূর্তে যারা বিদেশ থেকে আসছে যে ব্যক্তিগুলি, বিশেষ করে যারা আফ্রিকান কান্ট্রি থেকে আসছে কিংবা যে দেশে এই মাঙ্কি পক্স ব্যাপক রূপ ধারণ করেছে, সেই দেশ থেকে যে সমস্ত ব্যক্তি আসছে সেই ব্যক্তিকে অবশ্যই টেস্ট করাতে হবে এয়ারপোর্টে। আর সেই ব্যক্তিকে বাড়ি ফিরলে অবশ্যই তাকে কোয়ারেন্টাইন থাকতে হবে 21 দিন এবং তার থেকে দূরে থাকতে হবে। তাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইন করতে পারি তাহলে কিন্তু এই রোগটাকে আটকানো যাবে। যে অন্যদিকে যে ব্যক্তি আক্রান্ত হয়েছে বা এই আক্রান্ত যে পেশেন্ট আছে তার সঙ্গে সরাসরি কন্ট্যাক্টে যাওয়া চলবে না। কোনো ব্যক্তির শরীরে যদি এই সিমটমস দেখা যায় বা ওই ব্যক্তি আগে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসছে, এরকম যদি খবর জানা যায় অবশ্যই তাকে কিন্তু টেস্ট করাতে হবে এবং হসপিটালে যেতে হবে। অন্যদিকে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার আবার ফিরিয়ে আনতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। আর যখন ডাইরেক্ট কন্ট্যাক্টে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু কী করতে হবে, যে গ্লাভস, ফেস শিল্ড বা হেলমেট ইত্যাদির কিন্তু ব্যবস্থা করতে হবে। তার সাথে বাড়ির আশেপাশের জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেখানে ব্লিচিং পাউডার বা যে সমস্ত ফিনাইল ইত্যাদি ছড়িয়ে রাখতে হবে যাতে কোনোভাবে জীবাণু ছড়িয়ে না পড়ে। অন্যদিকে আর কি করতে হবে, যদি ভ্যাকসিন সম্ভব হয়, আমেরিকায় এই ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়েছে, ভারতবর্ষে যদি এরকম কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল হয় দ্রুত ভ্যাকসিনেশনে যেতে হবে। তাছাড়া আর কি আছে, আমরা জানি যে এই রোগ সবথেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে শিশুদের মধ্যে, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আর প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে। তাই এদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল স্টেপ নিতে হবে। এমনকি যে সমস্ত ব্যক্তির শরীরে অলরেডি কোমরবিডিটি আছে, অর্থাৎ হচ্ছে ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিডনির রোগ, হার্টের রোগ বা ভিতরে অন্ত্রের রোগ আছে, অবশ্যই তাদেরকে চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং খুব সাবধানে থাকতে হবে। তার সাথে আর কি আছে, আর হচ্ছে যে সাধারণ মানুষকে নজর রাখতে হবে যে এই নিয়ে ভারত সরকার কি নোটিশ দিচ্ছে, রাজ্য সরকার কি গাইডলাইন্স দিচ্ছে, অন্যদিকে হু কি গাইডলাইন্স দিচ্ছে, তাদের দিকে নজর রাখতে হবে, নিউজের উপর নজর রাখতে হবে এবং সরকার যদি কিংবা হু যদি কোনো নতুন গাইডলাইন দেয় সেই গাইডলাইন মেনে চলতে হবে। তার সাথে কি, তার সাথে হচ্ছে যে কোনো প্যানিক ছড়ানো চলবে না। ভারতবর্ষে মাত্র একটি কেস ধরা পড়েছে, তাই প্যানিক না ছড়িয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস হতে হবে, নিজেদের মধ্যে বুঝতে হবে রোগটা কীভাবে ছড়ায়, আর প্রিভেন্টিভ যে মেজারগুলি আছে বা প্রিভেনশন যেভাবে হবে সেগুলিকে আমাদের অবলম্বন করতে হবে।
তার সাথে আমরা দেখেছি আমরা কোভিড থেকে অনেক শিক্ষা নিয়েছি, তাই আমাদেরকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। কোভিডের মতো যদি মহামারী তৈরি হয়, সেই মহামারীকে আটকানোর জন্য বা প্রতিহত করার জন্য সেদিকে আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আমাদের খাদ্যের দিকে নজর দিতে হবে, আমাদের শিক্ষার দিকে নজর দিতে হবে, আর আমাদের কাজের দিকে নজর দিতে হবে। এই প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি ক্ষেত্র যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমাদেরকে কিন্তু এখন থেকে সেটিকে নজর দিতে হবে এবং বিকল্প ব্যবস্থার দেখে রাখতে হবে। অন্যদিকে সরকার, আমরা দেখেছিলাম আমাদের সরকার কোভিডের সময় কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছিল। যখন কোভিডকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছিল, তখনও কিন্তু আমাদের সরকার মাথা ব্যথা দেখায়নি। তার ফলস্বরূপ কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয়েছিল। আমাদের হেলথ সিস্টেমের যে গলদ আমরা চোখের সামনে দেখেছিলাম, অনেক মানুষ কিন্তু মারা গেছিল, অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেছিল, কারণ পিপিই কিট ছিল না, ওষুধ ছিল না, ইঞ্জেকশন ছিল না, অক্সিজেন ছিল না। তার কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আমরা দেখেছি। হাসপাতালে বেড ছিল না, কোয়ারেন্টাইন সেন্টার ছিল না, আইসোলেশন সেন্টার ছিল না, তাই কিন্তু অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। অন্যদিকে যে লকডাউন ডাকা হয়েছিল, লকডাউন ঠিকঠাক ডাকা হয়নি, তার জন্য কিন্তু অনেক মানুষের প্রাণ গেছে। যারা পরিযায়ী শ্রমিক তাদের করুণ অবস্থা দেখা গেছে। তাই এবারে কিন্তু সরকার অতীত থেকে শিক্ষা নিয়েছে। যখনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে, সরকার কিন্তু মেনলি যে এয়ারপোর্টগুলোতে টেস্টিং বাড়িয়েছে। আমরা জানি এয়ারপোর্টগুলোতে যদি টেস্টিং বাড়িয়ে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করা যায়, তবেই কিন্তু এই রোগকে আমরা আমাদের দেশে ছড়িয়ে যাওয়া থেকে আটকাতে পারবো। কারণ এই সমস্ত রোগ কিন্তু সাধারণ দেশের সাধারণ গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ কিন্তু আনে বড় লোকরা, যারা বিদেশ থেকে রোগকে নিয়ে আসে, আর ক্ষতিগ্রস্ত হয় আমাদের মধ্যবিত্ত মানুষ আর গরিব মানুষ। সরকার এই দিকটা নজর দিয়েছে এবং আরও কড়া কিন্তু স্টেপ নিতে হবে এবং দেশের প্রত্যেকটি কিন্তু বিমানবন্দরে এটিকে করতে হবে। তার সাথে আমাদের হেলথ সেক্টরকে কিন্তু আরও উন্নত করতে হবে। বিশেষ করে সেখানে বেডের সংখ্যা বাড়াতে হবে, মেডিকেল যারা প্রফেশনালস আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, অন্যদিকে আইসোলেশন সেন্টার, কোয়ারেন্টাইন সেন্টার বাড়াতে হবে, এমনকি ডাক্তার নার্সের সংখ্যা বাড়াতে হবে। আর অন্যদিকে হচ্ছে যে ওষুধ, ইনজেকশন, সেল লাইন বা অক্সিজেন সমস্ত বিষয় কিন্তু মজুদ রাখতে হবে। পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার অবশ্যই মজুদ রাখতে হবে, তবে কিন্তু এটাকে আমরা আটকাতে পারবো। আর অন্যদিকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর যদি লকডাউন ডাকার মতো সিচুয়েশন হয়, অবশ্যই তার আগে কিন্তু অনেক ভেবে চিনতে লকডাউন ডাকতে হবে বা লকডাউনের বিকল্প কিছু ভাবতে হবে। কারণ লকডাউন মানে কিন্তু আমাদের সামনে একটা কালো ভয়ঙ্কর অন্ধকার। সরকার যদি এখন থেকে সিদ্ধান্ত নেয়, এখন থেকে নড়ে চড়ে বসে, তাহলে কিন্তু এই রোগ যদি অতিমারী রূপ ধারণ করে, আমাদের শরীর জীবনকে অনেকটাই হাত থেকে রক্ষা করতে পারবো। এই হলো আজকের ভিডিও। এখন এমপক্স নিয়ে আপনার কোনো ভয় আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।